নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। সমস্ত দর্শকদের জন্য আজকের এই বিশেষ অ্যানালিসিস রিপোর্টে এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব যা আন্তর্জাতিক রাজনীতির সম্পূর্ণ সমীকরণকে বদলে দিয়েছে। চলুন শুরু করা যাক আজকের স্পেশাল জিওপলিটিক্যাল ভিডিও। একটি চরম দেউলিয়া দেশ, যাদের নিজেদের অর্থনীতি সচল রাখার পয়সা নেই, তারা হঠাৎ করে খরচ করছে 50 বিলিয়ন টাকা। আর এই বিপুল অর্থ খরচ করা হচ্ছে কোনো আধুনিক পরিকাঠামো তৈরির জন্য নয়, বরং ইসলামের নামে মুছে ফেলা পুরনো হিন্দু, শিখ এবং জৈন ইতিহাসের নামগুলোকে ফিরিয়ে আনার জন্য। এই দেশটার জন্মই হয়েছিল সনাতন সংস্কৃতির বিরোধিতার উপর ভিত্তি করে। আর আজ সরকারি কোষাগারের টাকা ঢেলে কৃষ্ণনগর, রাম স্ট্রিট আর জৈন মন্দির চকের বোর্ড বসাচ্ছে। আন্তর্জাতিক কূটনীতি বা ফরেন পলিসির মঞ্চে কোনো ঘটনায় আকস্মিক বা কাকতালীয় নয়। এর পেছনে কাজ করছে এমন এক অমোঘ বাস্তব যা পর্দার আড়াল থেকে নিয়ন্ত্রণ করছে নতুন দিল্লির শক্তিশালী কূটনীতি। পাকিস্তান আজ এক চরম সংকটের মুখে দাঁড়িয়ে এমন এক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যা তাদের নিজেদের তৈরি করা কয়েক দশকের ন্যারেটিভকে এক ধাক্কায় ধ্বংস করে দিয়েছে। আজকের পর্বে আমরা কোনো কাল্পনিক তথ্য নয়, বরং বিশ্ব রাজনীতির সেই নিটল বাস্তব বা রিয়েল পলিটিক নিয়ে আলোচনা করব, যা বিশ্বের ক্ষমতা ভারসাম্যের সমীকরণ বা ব্যালেন্স অফ পাওয়ারকে সম্পূর্ণ বদলে দিচ্ছে। ভারত সরকারের সুদূরপ্রসারী কৌশল কিভাবে আজ প্রতিবেশীদের তাদের পুরনো পাপের প্রায়শ্চিত্ত করতে বাধ্য করছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। নয়াদিল্লি থেকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে একটি অত্যন্ত চাঞ্চল্যকর এবং নজিরবিহীন খবর সামনে আসছে। পাকিস্তানি পাঞ্জাব গভর্নমেন্ট প্রায় 50 বিলিয়ন পাকিস্তানি রুপির একটি বিশাল প্রজেক্ট অনুমোদন করেছে। এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হল দেশ ভাগের আগে অর্থাৎ 1947 সালের পূর্বে পাকিস্তানের যে সমস্ত রাস্তাঘাট, চক, বাজার বা এলাকার নাম হিন্দু, শিখ কিংবা জৈন সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিল সেগুলোকে সরকারিভাবে পুনরায় আগের নামে ফিরিয়ে দেওয়া। আমরা জানি যে দেশভাগের পর এবং পরবর্তী কয়েক দশকে পাকিস্তানের বুক থেকে অমুসলিম সমস্ত ঐতিহাসিক চিহ্ন মুছে ফেলার একটি পরিকল্পিত রাষ্ট্রীয় প্রক্রিয়া চালানো হয়েছিল। কৃষ্ণনগর হয়ে গিয়েছিল ইসলামপুর, ধরমপুরা রূপান্তরিত হয়েছিল মুস্তাফাবাদে। কিন্তু এখন সরকারি নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে এই সমস্ত ইসলামিক নামকরণ বাতিল করে পুনরায় তাদের ঐতিহাসিক ও প্রাচীন নাম ফিরিয়ে দেওয়া হবে। এই নতুন প্রজেক্ট অনুযায়ী এখন থেকে ইসলামপুরকে আবার ডাকা হবে কৃষ্ণনগর নামে। বাবরি মসজিদ চকের নতুন নামকরণ করা হচ্ছে জৈন মন্দির চক। একইভাবে মুস্তাফাবাদ পরিবর্তিত হয়ে ফিরে পাচ্ছে তার পুরনো নাম ধরমপুরা। সুন্নাথনগরকে রূপান্তরিত করা হচ্ছে শান্তনগরে এবং রেহমান স্ট্রিটের নাম বদলে রাখা হচ্ছে রাম স্ট্রিট। এই খবরটি সামনে আসার পর থেকেই সমগ্র দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। যে দেশ যুগের পর যুগ ধরে কট্টরপন্থাকে প্রশ্রয় দিয়েছে তাদের এই আকস্মিক নীতি পরিবর্তন আন্তর্জাতিক মহলে এক মস্ত বড় বিস্ময়ের জন্ম দিয়েছে। এই চাঞ্চল্যকর খবরটি শোনার পর আকস্মিকভাবেই আমাদের মনে বেশ কিছু মৌলিক প্রশ্নের জন্ম দেয়। আপনাদের কি মনে হয় পাকিস্তানের মতো একটি কট্টরপন্থী রাষ্ট্রের হঠাৎ করে হৃদয় পরিবর্তন হয়েছে? যে পাকিস্তান বিগত কয়েক দশক ধরে জম্মু ও কাশ্মীরে অস্থিরতা ছড়ানোর জন্য কোটি কোটি টাকা খরচ করেছে, তারা আজ নিজেদের দেশের ভেতর সনাতন ধর্মের নামগুলো ফিরিয়ে আনার জন্য 50 বিলিয়ন টাকা কেন বরাদ্দ করেছে? এখানেই শেষ নয়। বিশ্বমঞ্চে যেখানে প্রতিনিয়ত ইসলামিক র্যাডিক্যালাইজেশন বা কট্টরপন্থা নিয়ে আলোচনা চলছে, সেখানে পাকিস্তানের এই ইউটার্নের আসল কারণ কি? আপনাদের কি মনে হয় না যে এই প্রজেক্টের পেছনে এমন কোনো অদৃশ্য শক্তির হাত রয়েছে যার নির্দেশ অমান্য করার ক্ষমতা ইসলামাবাদের নেই? আর ঠিক এই সময় কেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স পাকিস্তানের সাথে একের পর এক বৈঠক করছেন এবং তাদের মিলিটারিকে বিশেষ ডিফেন্স এগ্রিমেন্টের আওতায় নিয়ে আসছেন? এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে ভারতের বর্তমান সরকারের সেই মাস্টার স্ট্রোকের ভেতর, যা গত এক দশকে অত্যন্ত নীরবে কিন্তু অত্যন্ত শক্তিশালীভাবে বিশ্বমঞ্চে কার্যকর করা হয়েছে। এই রহস্যের সমাধান করতে হলে আমাদের ভারতের ওয়েস্ট এশিয়া পলিসি এবং বৈশ্বিক অর্থনীতির মূল চালিকা শক্তিকে বুঝতে হবে। এবার আসা যাক আসল জিওপলিটিক্যাল অ্যানালিসিসে। ভারতের ভেতরে থাকা এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী, লেফটিস্ট এবং সোশ্যালিস্টরা সবসময় একটা প্রচার চালানোর চেষ্টা করে যে ভারত সরকার বিশ্বমঞ্চে একাকী হয়ে পড়ছে। যখনই সৌদি আরবের ক্রাউন প্রিন্স পাকিস্তান সফরে যান বা পাকিস্তানকে কোনো আর্থিক প্যাকেজ দেন, তখন এই বিশেষ মহলটি লাফালাফি শুরু করে দেয়।
তারা বলতে শুরু করে যে ভারতের এতদিনের কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলো, কিন্তু আন্তর্জাতিক রাজনীতি বা ইন্টারন্যাশনাল রিলেশনস এতটাও সহজ বা সস্তা সমীকরণে চলে না। এদের মাথা এতটাই ফাঁকা যে এরা বিশ্ব রাজনীতির ক্রোনোলজি বা গভীরতা বুঝতে সম্পূর্ণ ব্যর্থ হয়। আসল সত্যটা হলো পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে একটি ভাড়াটে রাষ্ট্র বা প্রক্সি স্টেট ছাড়া আর কিচ্ছু না। যার কাছে ডলার এবং পেট্রো ডলার থাকবে, পাকিস্তান তারই দেখানো রাস্তায় হাঁটতে বাধ্য। অতীতে আমরা দেখেছি যে কিভাবে মিডল ইস্টের দেশগুলো তাদের তেল বিক্রি করা পেট্রো ডলারের একটা বড় অংশ এই ভারতীয় উপমহাদেশের র্যাডিক্যালাইজেশন বা কট্টরপন্থা ছড়ানোর জন্য ব্যবহার করত। আর সেই এজেন্ডা বাস্তবায়নের মূল হাতিয়ার বা হায়ার্ড লেবার ছিল পাকিস্তান। কিন্তু বর্তমান ভারতের শক্তিশালী জাতীয়তাবাদী সরকার এই পুরো সমীকরণটার অভিমুখী বদলে দিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী ভারতের সাথে ইউএই এবং সৌদি আরবের সম্পর্ককে এমন এক ঐতিহাসিক উচ্চতায় নিয়ে গেছেন যা আগে কেউ কল্পনাও করতে পারেনি। ভারত আজ বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতির দেশ এবং তেলের এক বিশাল বাজার। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত খুব ভালো করেই জানে যে তাদের ভবিষ্যৎ তেলের উপর নয়, বরং ভারতের মতো এক বিশাল বিশ্বস্ত বাজারের সাথে কৌশলগত অংশীদারিত্ব বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপের উপর নির্ভরশীল। এর ফলে কি হয়েছে? আজ মিডল ইস্টের হাত ধরেই সেই পুরনো র্যাডিক্যালাইজেশনের প্রক্রিয়াকে সম্পূর্ণ রিভার্স বা উল্টো দিকে ঘোরানো হচ্ছে। সৌদি আরব আজ পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে যে যদি তাদের আর্থিক সাহায্য বা বেল আউট প্যাকেজ পেতে হয় তবে তাদের দেশ থেকে কট্টরপন্থার পরিকাঠামো ধ্বংস করতে হবে এবং অঞ্চলের শান্তি বজায় রাখতে হবে। এই যে 50 বিলিয়ন রুপির প্রজেক্টের মাধ্যমে হিন্দু, শিখ ও জৈন নামগুলো ফিরিয়ে আনা হচ্ছে, এটা পাকিস্তানের কোনো নিজস্ব সদিচ্ছা বা সুমতি নয়। এটা হলো উপর মহলের সেই চাপ বা জিওপলিটিক্যাল প্রেশার যা ভারত সরকারের সফল বিদেশ নীতির কারণে আজ মিডল ইস্ট পাকিস্তানের উপর প্রয়োগ করেছে। এমনকি সম্প্রতি সৌদি আরব যে পাকিস্তানের মিলিটারিকে বিশেষ চুক্তিতে ব্যবহার করছে, সেটাও আসলে ভারতের ওয়েস্ট এশিয়া পলিসিরই একটা পরোক্ষ অংশ। ভারত আজ তার অর্থনৈতিক ও কূটনৈতিক শক্তি দিয়ে এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেখানে পাকিস্তানকে বাধ্য হয়ে ভারতের শর্ত মেনে নিতে হচ্ছে। এই মাস্টার প্ল্যানের পরবর্তী অধ্যায় আমরা দেখতে পাবো পিওকে বা পাক অধিকৃত কাশ্মীরে। পিওকে নিয়ে আগামী দিনে এমন কিছু বড় ঘটনা ঘটতে চলেছে যা সমগ্র বিশ্বকে হতবাক করে দেবে। আর একবার পিওকে সমস্যার স্থায়ী সমাধান হয়ে গেলে পাকিস্তানের এই ভাড়াটে শক্তির অস্তিত্ব সম্পূর্ণভাবে ভারতের হাতের মুঠোয় চলে আসবে। তখন তাদের ভারতের দেখানো পথেই চলতে হবে, এর বাইরে তাদের আর কোনো উপায় থাকবে না। আন্তর্জাতিক স্তরে ভারতের এই বিশাল কূটনৈতিক জয়ের পাশাপাশি দেশের অভ্যন্তরেও যে এক বিশাল ঐতিহাসিক সংশোধন বা হিস্টোরিক্যাল কারেকশন চলছে, তার জন্য জ্বলন্ত উদাহরণ হলো জম্মু ও কাশ্মীর। আপনারা অনেকেই হয়তো মূলধারার সংবাদ মাধ্যমে এই খবরটি বিস্তারিতভাবে পাননি, কিন্তু ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী বিগত কয়েক বছরে 600-এরও বেশি কাশ্মীরি পণ্ডিতকে তাদের নিজেদের হারিয়ে যাওয়া জমি, বাড়ি এবং স্থাবর সম্পত্তি ফিরিয়ে দেওয়া হয়েছে। এই পদক্ষেপটি কেন এত গুরুত্বপূর্ণ? আমাদের বুঝতে হবে যে কোনো সমাজ বা অঞ্চলকে যখন র্যাডিক্যালাইজেশনের দিকে ঠেলে দেওয়া হয় তখন তা একদিনে হয় না, তার একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া থাকে। আমরা যদি খুব গভীরভাবে বিশ্লেষণ করি তবে দেখতে পাবো যে এই কট্টরপন্থার 10টি ধাপ বা স্টেপ থাকে। 1 থেকে 9 নম্বর স্টেপ পর্যন্ত সমাজ ও তৎকালীন সরকারগুলো চরম উদাসীনতা দেখায়। ধর্মীয় স্বাধীনতার নামে বা রিলিজিয়াস ফ্রিডমের দোহাই দিয়ে বছরের পর বছর ধরে রাস্তা আটকে যাতায়াত বন্ধ করা, আইন অমান্য করা বা উস্কানিমূলক আচরণগুলোকে আমরা উপেক্ষা করে যাই। আমরা ভাবি এতে আমাদের কি ক্ষতি হচ্ছে, কিন্তু এই উদাসীনতার চূড়ান্ত পরিণতি ঘটে 10 নম্বর স্টেপে গিয়ে। 1990 সালের জানুয়ারি মাসে কাশ্মীরে ঠিক এই 10 নম্বর স্টেপটি কার্যকর হয়েছিল, যখন রাতারাতি লাউডস্পিকারে ঘোষণা করে লক্ষ লক্ষ কাশ্মীরি পণ্ডিতকে তাদের আদি পুরুষের ভিটেমাটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল। তাদের উপর নৃশংস অত্যাচার চালানো হয়েছিল। বিগত সরকারগুলো ধর্মীয় স্বাধীনতার ভুল ব্যাখ্যা দিয়ে এই 1 থেকে 9 নম্বর স্টেপকে প্রশ্রয় দিয়েছিল বলেই 10 নম্বর স্টেপের সেই ভয়ঙ্কর বিপর্যয় ঘটেছিল। কিন্তু বর্তমান ভারত সরকার এই ক্ষতিকারক তোষণনীতির রাজনীতিকে পুরোপুরি উপড়ে ফেলেছে। আজ জম্মু ও কাশ্মীরে 370 ধারা বাতিলের পর থেকে র্যাডিক্যাল এলিমেন্টের কোমর ভেঙে দেওয়া হয়েছে। আর তার ফলেই আজ সরকারি উদ্যোগে সেই 600-র বেশি কাশ্মীরি পণ্ডিতকে সসম্মানে তাদের পৈতৃক সম্পত্তি ফিরিয়ে দেওয়া হয়েছে। অনেকে সেখানে গিয়ে আবার নতুন করে ব্যবসা বাণিজ্য শুরু করছেন, বসবাস করার সাহস পাচ্ছেন।
এটা কেবল জমি ফিরিয়ে দেওয়া নয়, এটা হলো ভারতের সনাতন সংস্কৃতির আত্মসম্মান এবং সুরক্ষাকে পুনঃপ্রতিষ্ঠা করার এক বিশাল জাতীয়তাবাদী প্র্যাকটিক্যাল কাউন্টার অ্যাটাক। ভারতের মাটিতে দাঁড়িয়ে তারা কোনো ফরেন অরিজিন রিলিজিয়ন বা বিদেশি উৎসের মতাদর্শ এদেশের মূল সংস্কৃতিকে ধ্বংস করতে পারবে না। এই দৃঢ় বার্তায় আজ কাশ্মীর থেকে সমগ্র বিশ্বে যাচ্ছে। পশ্চিম এশিয়া এবং অভ্যন্তরীণ সুরক্ষাকে মজবুত করার পর ভারতের রণকৌশল বা স্ট্র্যাটেজি এবার পূর্ব এশিয়ার দিকে আরও জোরালোভাবে প্রসারিত হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ইন্দোনেশিয়া সফর আন্তর্জাতিক রাজনীতির গবেষকদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। অনেকে মনে করতে পারেন ইন্দোনেশিয়া তো একটি মুসলিম প্রধান দেশ, তাহলে ভারতের সাথে এর কৌশলগত গভীরতা কোথায়? এখানেই ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি এবং দূরদর্শী কূটনীতির আসল জাদু লুকিয়ে আছে। ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হলেও তাদের সংস্কৃতির মূল কিন্তু জড়িয়ে রয়েছে রামায়ণ, মহাভারত এবং প্রাচীন ভারতীয় সভ্যতার গভীর প্রভাব। তাদের জাতীয় এয়ারলাইন্সের নাম গরুড়, তাদের মুদ্রার গণেশের ছবি থাকে। অর্থাৎ তারা তাদের ধর্মীয় পরিচয়ের সাথে সাথে তাদের ঐতিহাসিক সাংস্কৃতিক ঐতিহ্য বা কালচারাল হেরিটেজকে অত্যন্ত গর্বের সাথে লালন করে। ভারতের প্রধানমন্ত্রীর এই ইন্দোনেশিয়া সফরের মূল ভূরাজনৈতিক উদ্দেশ্য হল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বা ইন্দো প্যাসিফিক রিজিয়নে চীনের আগ্রাসী নীতিকে রুখে দেওয়ার এবং মালাক্কা প্রণালীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ বা মেরিটাইম ট্রেড রুটে ভারতের নিয়ন্ত্রণ ও নজরদারি আরও শক্তিশালী করতে চাইছে। ইন্দোনেশিয়ার সাথে ভারতের এই কৌশলগত অংশীদারিত্ব আগামী দিনে দক্ষিণ পূর্ব এশিয়ায় ক্ষমতার ভারসাম্য বা গ্লোবাল অর্ডার বজায় রাখতে ভারতের অবস্থানকে এক অপরাজেয় জায়গায় নিয়ে যাবে। এই সফরের সুদূরপ্রসারী প্রভাব আগামী কয়েক মাসের মধ্যে ডিফেন্স এবং ইকোনমিক করিডোরের মাধ্যমে বিশ্বের সামনে প্রকাশ পাবে, যা ভারতকে এশিয়ার বুকে এক মহাশক্তিধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবে। সবশেষে বলা যায়, আজকের এই সমগ্র আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার যে ভারত আজ আর কোনো দুর্বল বা রক্ষণাত্মক দেশ নয়। বর্তমান ভারতের ন্যাশনাল সিকিউরিটি এবং ফরেন পলিসি আজ এতটাই আগ্রাসী এবং বাস্তবসম্মত যে তা বিশ্বমঞ্চে শত্রুদের পিছু হটতে বাধ্য করছে। পাকিস্তানের 50 বিলিয়ন রুপির প্রজেক্টের মাধ্যমে নাম পরিবর্তন করা, কাশ্মীরি পণ্ডিতদের নিজেদের ভূমিতে সসম্মানে ফিরিয়ে আনা এবং ইন্দোনেশিয়ার সাথে পূর্ব এশিয়ার এক নতুন শক্তির অক্ষ তৈরি করা, এই সমস্ত কিছুই প্রমাণ করে যে ভারত আজ এক নতুন ভোরের দিকে এগিয়ে চলেছে। কূটনৈতিক টেবিলে আজ ভারত যা চাইছে, বিশ্বমঞ্চের বড় বড় খেলোয়াড়রা সেটাই করতে বাধ্য হচ্ছেন। এটা কোনো ভাবাবেগ নয়, এটাই আজকের কঠিন এবং নিটোল বাস্তব। এই নতুন ভারতের উত্থানকে রুখে দেওয়ার ক্ষমতা আজ আর কোনো শক্তির নেই। আজকের এই বিশেষ জিওপলিটিক্যাল অ্যানালিসিস আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সবাই এই আসল সত্যটা জানতে পারে। আর এই ধরনের আরও দুর্দান্ত, যুক্তিপূর্ণ এবং বাস্তবসম্মত ভিডিও দেখতে আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আমি সুশোভন আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন জিওপলিটিক্যাল এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।